আর বলিস না বউ, বিমলের বউটা বড় ভালো ছিল রে, বাড়িতে গেলে না খাইয়ে ছাড়তো না। হ্যাঁ গো, যে কোনো বিপদে আপদে বৌদিকে ডাকলেই পাওয়া যেত, কখনো আমাদের সাথে মুখ কালো করে কথা বলেনি। কিন্তু ওই যে ভালো মানুষ বেশি দিন বাঁচে না, কতই বা বয়স হয়েছিল ওর, এত তাড়াতাড়ি চলে যেতে হলো। সবই ওই বিধাতার ইচ্ছে খুড়িমা, না হলে জ্বর তো মানুষেরই হয়, তো এইভাবে মরে যেতে হলো তার জন্য। আর বিমলটাও হয়েছে, বউটা মরতে না মরতেই আর একটা বিয়ে করতে হলো। তা মেয়েটার কথাও তো ভাবতে হবে খুড়ি, তাছাড়া ওর বয়সই বা কত হলো বলো। ওই তো ননিবালা যাচ্ছে ওদিকে। ও ননি, বলি তোর বাপের নাকি আজ বিয়ে? হ্যাঁ ও বৌদি, হ্যাঁ আজকে বউ আনতে যাব। তা কোথায় গিয়েছিলি তুই, আর হাতেই বা কি ওসব? গিয়েছিলাম একটু গয়া বুড়ির বাড়িতে, ওই ধান দুর্বা আনতে, নতুন বউ এলে বরণ করতে হবে তো। শোনো শোনো, মেয়ের কথা শোনো, বাপ বিয়ে করে সৎ মা নিয়ে আসছে, আর তুই কিনা ধান দুর্বা দিয়ে বরণ করবি? সৎ মা হলেও উনি তো আমার মা, আর মাকে তো বরণ করেই ঘরে তুলতে হবে। ইস, সৎ মা আবার মা হয় নাকি রে? দিন রাত যখন তোকে পেটাবে না, তখন বুঝবি সৎ মা কি জিনিস। সে পরে দেখা যাবে খন, এখন যাই, আমার দেরি হয়ে যাচ্ছে, তোমরা যেও একবার। আহারে, অবুঝ মেয়ে, এখনো বুঝলি না। বুঝবে বুঝবে, ওই সৎ মা আসুক ঘরে, তারপরই মজা বুঝবে। নে বউ, এখন তেলটা দে মাথায়, অনেকক্ষণ ধরে তো বসে আছি রোদের মধ্যে। নাও, বরণ করা হয়ে গেছে, এখন গৃহে প্রবেশ করো। কে গো এটা? এত লোকে মেয়ে তো আগে দেখিনি, নিজের হাতেই সব কিছু করছে। বলেছিলাম না, আমার একটা কন্যা সন্তান আছে। ও আমার আগের পক্ষের মেয়ে, ননিবালা। ও, তুমি ননিবালা? আমি ভেবেছিলাম আরো ছোট হবে। মা আমার এখনো ছোটই রয়ে গেছে, কেবল লম্বায় একটু বড় হয়েছে এই আর কি। কিলা ননি, আচার অনুষ্ঠান তো কিছুই হলো না, তা নতুন বউকে কি এখানেই রাখবি নাকি ঘরে নিয়ে যাবি? আচার অনুষ্ঠান, সেটা আবার কি? ও মা, তুমি জানো না বুঝি, বাড়িতে সৎমা আসলে ছেলে মেয়েদের গরম ভাত রেঁধে খাওয়াতে হয়, এসব তো বাড়ি থেকেই শিখিয়ে দেওয়ার কথা। জানবো কি করে বলো, আমার তো আর তোমার মতন আগে বিয়ে হয়নি। দেখলে খুড়ি, দেখলে কিভাবে বিয়ে নিয়ে কথা বলছে, বলি আগে একটা বিয়ে হয়েছে বলে কি মান সম্মান কি সব উইয়ে ফেলেছি নাকি গো? তার নতুন বইয়ের দেখছি খুবই চোপা, আসতে না আসতেই যা ননদদের একেবারে খেপিয়ে তুলেছে, এত সব সামলাতে পারবে তো পরে? পারবো বই কি, মুখ যেমন আছে হাতও আছে দুটো, কিছু করতে গেলেই একেবারে হাতে নাতে ধরবো। ঠিক আছে, দেখা যাবে খন, কটা দিন যাক, যদি আমাদের মেয়ের সাথে খারাপ ব্যবহার করেছো তো তবে ঝামা ঘষে দেবো মুখে। বাহ, তোমরা কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝগড়া করবে নাকি ঘরে যাবে বলো তো শুনি? হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি ওকে নিয়ে ঘরে যা। ও বৌদি, তোমরাও থাকো, হ্যাঁ, বিয়ের আচার অনুষ্ঠান সব সম্পন্ন করে যাও। না বাবা, আমাদের আর লাগবে না, যেমন বউ এনেছিস দেখছি ও নিজে নিজেই সব বিয়ের আচার পালন করতে পারবে। চল মালতী, চল তো। ও বাবা, ওরা যে চলে গেল। যাকগে, তুমি এসো তো, আমি তোমাকে গরম ভাত রেঁধে খাওয়াচ্ছি, নতুন চাল আছে তো ঘরে? না, এই বছর ফসল ওঠেনি, গত বছরের মায়ের হাতের চাল আছে। তাতেই হবে, মায়ের হাতের চাল দিয়ে নতুন মায়ের হাতের ভাত খাবে। তাই চলো, কেমন রান্না করতে পারো তুমি আজকে প্রমাণ হয়ে যাবে। আর কিছু পেলাম না গো, ঘরের পাশে দুটো বেগুন ছিল, তাই রান্না করলাম। তাতেই হবে মা, গরম ভাতের সাথে বেগুন ভাজা খুব মজা হয়েছে খেতে, সাথে যদি একটু কাঁচা লঙ্কা থাকতো না তাহলে আরো মজা হতো। কাঁচা লঙ্কা তো নেই মা, ঘি আছে, গরম ভাতের সাথে ঘি খাবে? ঘি? ওটা কোথা থেকে আনলে গো? আমাদের ঘরে তো ঘি তৈরি হয় না। সে আমার বাবার বাড়ি থেকে নিয়ে এসেছি, দাঁড়াও আমি এক্ষুনি তোমায় খেতে দিচ্ছি।
কোথায় গিন্নি? তোমার রান্না বাড়া কি হয়েছে? বলে আমাকে কটা খেতে দাও তো। রান্না শেষ, তুমি বসো, এক্ষুনি খাবার দিচ্ছি আমি। তা নতুন মায়ের হাতের গরম ভাত খেতে কেমন লাগছে ননিমা? খুব ভালো বাবা, নতুন মা অনেক ভালো, আমায় অনেক যত্ন করে খাওয়াচ্ছে। বলেছিলাম না নতুন বউ তোকে খুব আদর করবে, এখন দেখলি তো। তোমার মেয়েও অনেক ভালো, ননিকে নিয়ে থাকতে আমার কোনো অশান্তি হবে না গো। হ্যাঁ গিন্নি, ননি খুব লক্ষ্মী মেয়ে, ওকে তুমি কষ্ট দিও না। হ্যাঁ, সে নিয়ে তুমি ভেবো না, ওকে আমার চোখের মনি করে রাখবো। এখন খাওয়া দাওয়া শেষ করো, ভাত ঠান্ডা হয়ে যাচ্ছে যে। তা তুমি খেয়েছো গিন্নি? না গো, তোমাদের খাইয়ে তারপর আমি খেতে বসবো। সে কি, সব বেগুন ভাজা যে আমাদের দিয়ে ফেললে, তুমি কি দিয়ে খাবে মা? আমি গরম ভাত খেয়ে নেবো, ও নিয়ে তুই চিন্তা করিস না। বাবা, নতুন বউ এসেই না আধ পেটা খেয়ে থাকতে শুরু করলো। এই বউ লক্ষ্মী না হয়ে যাবে কোথায়? লোভী না ছাই, ওই বউ সাক্ষাৎ কাল প্রেতনি, যেমন তার চেহারা তেমনি কথাবার্তা ধরন। হ্যাঁ গো হ্যাঁ, কাউকে ছেড়ে কথা কইছে না। ও বাড়ির ওই ঘোষগিন্নি এসেছিল, তা ওনাকেও নাকি দু কথা শুনিয়ে দিলে। এ কেমন মেয়ে রে বাবা, এমন মুখরা বউ তো এ গায়ে আগে আসেনি। ও মা, আরে ওপাড়ার প্রকাশের বউটার কথা মনে নেই তোমার? আরে সেবার যে এলো, শাশুড়ি ননদ কাউকেই যে মানে না। আরে ওটা না হয় মানা যায়, সে শহরের মেয়ে, ছোটবেলা থেকেই মুখে মুখে কথা বলা শিখে এসেছে। কিন্তু এ তো পল্লী গাঁয়ের বউ, তার উপরে আবার সতীনের ঘর করতে এসেছে, ওর কেন এত চোপা থাকবে শুনি? আরে ওদের মতন মেয়ে ছেলেদের জন্যই সমাজটা আজ অধঃপতনে গেছে কুড়ি। এখন কি আর তোমার আমার মতন সতী সাবিত্রীর ঝি বউ আছে? কারা সতী সাবিত্রী, তোরা নাকি? এ বাড়ির কথা ও বাড়িতে লাগানোর সময় এটা মনে থাকে না রে? ও মা, তা কি আমরা এমনি এমনি লাগাই নাকি? মানুষে শুনতে চায় বলেই তো একজনের কথা আরেকজনকে বলি আমরা। এত মানুষের কথা চালাচালি না করলে কেউই শুনতে চাইতো না। তা কাকে নিয়ে কথা হচ্ছিল এতক্ষণ? কার ঘরে আবার আগুন লাগানোর পরিকল্পনা করছিস রে? তা তোমায় এত শুনতে হবে না বুড়িমা, তুমি যেখানে যাচ্ছ সেখানেই যাও। যাচ্ছি তো বটেই, তবে গিয়ে বলে আসবো ওই বিমলের বাড়িতে, যাতে কেউ তোদের কথায় কান না দেয়। দেখলে খুড়ি, দেখলে আমাদের কিভাবে শাসিয়ে গেল। ওদের বাড়িতে গিয়ে নাকি সবকিছু বলে দেবে। রাগ তো, বললেই হলো। আমাদের সাথে ওরা পারবে নাকি? এমন পেঁচ লাগাবো যে সৎ মার মেয়ের মধ্যে আজীবন যুদ্ধ যেন লেগেই থাকে, বুঝলি? হ্যাঁ হ্যাঁ, তাই করো খুড়ি, তাই করো। এটা হলে খুব ভালো হয়। গায়ে অনেকদিন ঝগড়াঝাটি দেখি না গো, ওদের মধ্যে লাগলে বেশ মজা দেখা যাবে। হ্যাঁ রে হ্যাঁ, ও নিয়ে তুই ভাবিস না। এখন চল, বাড়ি ফিরতে হবে, অনেক কাজ পড়ে আছে। হ্যাঁ গো হ্যাঁ, তাই চলো। এই শুধু কি মানুষের সংসার নিয়ে পড়ে থাকলেই হবে নাকি? আমাদের নিজেদেরও তো ঘর সংসার আছে, বলো? বিমল, ও বিমল, বাড়ি আছিস? শুনলাম তুই নাকি বিয়ে করেছিস। আরে পিসিমা, দেখছি আজকে আমি যেতাম তোমার কাছে, তাড়াহুড়োয় কাউকে জানানো হয়নি, বুঝলে। ভালো করেছিস বাছা, ভালো করেছিস। পাঁচ কান করলেই সমস্যা, নানা জনে নানা কথা বলবে। তা বৌমা কোথায় রে? ডাক ওকে। তুমি এসে বসো ঘরে, আমি ওকে ডাকছি। আরে কই গো, কোথায় গেলে? দেখে যাও তো একটিবার। না বাছা, ঘরে আর যাবো না, এই বারান্দাতেই বসবো। দাঁড়াও দাঁড়াও, আমি ননিকে বলছি, পাটি পেতে দেবে। কি হলো গো? ননি তো ঘরে নেই, ঘাটে গেছে কাপড় নিয়ে। ও, এই বুঝি তোর বউ? বেশ সুন্দর দেখতে তো,
শোনো বৌমা, আমি তোমার পিস শাশুড়ি, সবাই আমাকে গয়া পিসি বলেই ডাকে। আপনার কথা অনেক শুনেছি। আসুন পিসিমা, এসে বসুন, আমি পাটি পেতে দিচ্ছি। বড্ড গরম পড়েছে বউ, কোথাও গিয়ে শান্তি পাচ্ছি না। আরে কেবল তো চৈত্র মাস, গরম আরো পড়বে। আপনাকে একটু শরবত করে দেবো পিসিমা? ঘরে বেল আছে, বেলের শরবত করে দিই। দাও বৌমা, একটু শরবত খেলে শরীরটা ঠান্ডা হবে। তা বিমল, মাঠের খবর জানিস? এবারে নাকি ফসল ভালো হয়নি। না পিসিমা, এবার তো আর চাষবাস করিনি, তাই সে খবর জানি না। জলের অভাবে ধান হয়নি এবার। চাষিদের তো সব মাথায় হাত রে। যা ফসল হবে এই মরশুমটা যাবে কিনা কে জানে। তা তুই কি করবি রে বাছা? তোর তো ফসল উঠবে না এবার। সেই ভাবছি, ফসল না উঠলে সংসার চালাবো কি করে? অন্যবার তো এটা ওটা চাষ করে চলে যেত। এক কাজ কর বাছা, তুই শহরে চলে যা, সেখানে আমার নাচ জামাই আছে। আমি ওকে চিঠি লিখে বলে দেব খন, ও তোকে একটা ভালো কাজ জুটিয়ে দেবে। সে কি, তুমি শহরে চলে যাবে? এছাড়া তো কোনো উপায় দেখছি না গিন্নি। গায়ে কোনো কাজ নেই, তাছাড়া চাষও করিনি যে তা দিয়ে সংসার চালাবো। তাহলে তো মহা মুশকিল গো, কি করবে এখন? কি আর করব, শহরেই যেতে হবে বোধহয়। এই কটা দিন তুমি আর ননি গাঁয়েই থাকো, আমি মাসে মাসে টাকা পাঠাবো। বেশ, তুমি যখন যাবে যাও, আমি ননিবালাকে নিয়ে থাকতে পারবো। তাহলে বরং আমি আজই চিঠি লিখে দিচ্ছি, তুই কাল চিঠিটা নিয়ে চলে যাস বাবা। দেরি করিস না আবার, যত আগে যাবি তত তাড়াতাড়ি টাকা পাঠাতে পারবি। হ্যাঁ হ্যাঁ, সেই বরং ভালো। তবে আমি এখন উঠলাম, পরে এসে গল্প করে যাব বউ। যাই গিন্নি, তোমরা ভালো থেকো। হ্যাঁ, শহরে পৌঁছে আমি চিঠি দেব। ভালোভাবে যেও, আর গয়া পিসির চিঠিটা সাবধানে রেখো। সে আছে, গিয়েই ওর নাচ জামাইয়ের সাথে দেখা করব। যদি সব ঠিকঠাক থাকে তবে সামনের মাসে টাকা পাঠাবো। এই মাসটা কষ্ট করে চলো। সে আমরা চলতে পারবো বাবা, মা আর আমি দুমুঠো ভাত খেয়ে দিন পার করে দেব। তোর মতন লক্ষ্মী মেয়ে থাকলে আমার কোনো অভাব হবে না রে। আমরা শাক পাতা খেয়ে ঠিক চালিয়ে নেব। তা পারবে। আর হ্যাঁ, মেয়ে আমার গরম ভাত ছাড়া খেতে পারে না, তুমি কিন্তু ওকে রোজ গরম ভাত দিও, কেমন? সে নিয়ে তুমি ভেবো না গো, আমি যতদিন আছি ননির পাতে গরম ভাতই দেব। তোমার কথা শুনে শান্তি পেলাম গিন্নি, এবার আমি তবে আসি। সাবধানে যেও বাবা। শুনলে খুড়িমা, বিমল দাদা শহরে চলে গেছে। সে কি রে, নতুন বউ রেখে আবার শহরে কেন? ও মা, তা হাঁড়ির খবর কিছুই জানো না বুঝি? এবছর তো চাষবাস কিছুই করেনি গো, সংসার চলছে না। আর এদিকে গায়েও তো আবার আকাল পড়েছে, তাই বাধ্য হয়ে শহরে চলে গেল। তা গিয়ে ভালোই হয়েছে বল, এখন তো মেয়ে আর মাই শুধু বাড়িতে আছে, সহজেই ওদের মধ্যে ঝগড়াটা বাঁধানো যাবে। হ্যাঁ গো, আমি তো তারই অপেক্ষায় ছিলাম। এতদিনে আমাদের মনের আশা পূর্ণ হয়েছে। চল তবে এখনই বিমলের বাড়িতে যাই, গিয়ে কাজের কাজটা করে আসি। আমি যাব না, তুমি একা বাড়িতে গিয়ে ওই বউটার কানে কুমন্ত্রণা ঢেলে দিয়ে আসো। আমি দেখি ননিকে কোথাও পাই কিনা। তাই ভালো, তাই ভালো, বুঝলি? দুজন দুপক্ষে থাকলে ভালো হবে, তাহলে ননিবালারও শক্তি বাড়বে। হ্যাঁ গো, ওই মা মরা মেয়েটাকে কি আর আমরা একা ফেলে দিতে পারি বলো? ওর পক্ষেও তো দু কথা বলতে হবে। তবে তাই যা, তাড়াতাড়ি গিয়ে দেখ ও কোথায় আছে। ননিবালা, ও ননিবালা, কোথায় গেলি মা? দেখে যা তো একটিবার। কি হয়েছে?
হয়েছে মা? বিকেল তো হয়ে এলো, রান্না করবে না? ঘরে যে আনাজপাতি কিছুই নেই রে, বলি রাতে খাবো কি দিয়ে বলতো? নদীর ধারে হেলেঞ্চা শাক দেখে এসেছি, ওগুলো তুলে নিয়ে আসি। তাই যা মা, তবে গিয়ে তাড়াতাড়ি কটা শাক তুলে নিয়ে আয়, আর আমি তবে ভাতের হাঁড়ি চড়িয়ে দিই, তুই আসতে আসতে ভাত হয়ে যাবে। ঠিক আছে মা, যাচ্ছি তবে। ননি চলে গেছে, যাই শুকনো কাপড়গুলো ঘরে নিয়ে রান্নাঘরে যাই। কিলা বউ, বাড়ি আছিস? হ্যাঁ, বাড়ি আছি। তা হঠাৎ কি মনে করে খুড়িমা, পদ ভুলে নাকি? না লো, তোকে দেখতে এলাম। বিমল নাকি শহরে চলে গেছে? হ্যাঁ গো, আজই গেল। সংসারের অবস্থা তো জানো, ওখানে গিয়ে যদি কটা টাকা আনতে পারে। তা বেশ হয়েছে, এখন সতীনের মেয়েটাকে শায়েস্তা করতে পারবি। তা রাতে রাঁধবি কি রে? গরম ভাত আর শাক ভাজি। গরম ভাত কেন রে? তুই বুঝি 3 বেলায় রান্না করিস? হ্যাঁ গো, ননিবেলা গরম ভাত ছাড়া খেতে পারে না, তাই 3 বেলায় হাঁড়ি চড়াতে হয়। এ কি মেয়ে গো বাবা, গরম ভাত ছাড়া নাকি খেতে পারে না? বলি স্বামীর ঘরে গেলে তো এমন গরম ভাত আর জুটবে না রে। সে পরে দেখা যাবে খন, এখানে যতদিন আছে আমি আমার দায়িত্ব পালন করে যাব। তা এত দায়িত্ব দায়িত্ব করবি না বউ, নিজের কথাও তো ভাবতে হবে নাকি? 3 বেলায় রান্না করলে তো রূপের কি হবে ভেবে দেখেছিস? তাছাড়া খাবার আবার বেশি লাগবে তো। এই আকালের দিনে 1 বেলা রান্না করে 2 বেলায় সেই খাবার খাওয়াবি। সে কি কথা, আমি যে ওকে কথা দিয়েছি সব সময় ননিকে গরম ভাত খেতে দেব। আরে রাখ তো তোর কথা, তুই কে আর ননি কে? সতীনের মেয়েকে এত যত্ন করে রাখতে হয় না, না হলে দেখবি একদিন তোর মাথায় চড়ে বসবে। সে কি কথা, মা আমায় আর গরম ভাত খেতে দেবে না? হ্যাঁ রে, আরে তোর বাবা চলে গেছে না বিদেশে, এখন দেখবি তোর সৎ মায়ের আসল রূপ। তোকে তো খেতে দেবেই না, তার উপরে আবার অত্যাচার করবে। না না, নতুন মা আমার এইরকম একেবারেই নয়, উনি আমাকে খুব আদর করেন। আদর করে? বেশ তো, আজ রাতে গিয়ে দেখ না তোর পাতে কি দেয়। ঠিক আছে, দেখব। যদি তোমার কথা না মেলে তবে মাথায় কিন্তু একটা চুলও থাকবে না, এটা বলে দিলাম। কার মাথায় চুল থাকবে আর কার মাথায় থাকবে না তা তো একটু পরেই দেখা যাবে। বাড়ি জানা এমন পেঁচ লাগিয়েছি যে মামের চুলোচুলি সারা গাঁয়ের মানুষ দেখবে। এই নে মা, গরম ভাত আর হেলেঞ্চা শাক, লেবু লঙ্কা দিয়ে খাবি মিশিয়ে। সে কি মা, তুমি গরম ভাত রেঁধেছ? কেন রে, তোকে না সেই বিকেলে বললাম রাতে গরম ভাত রান্না করব? কিন্তু মালতী বৌদি যে বলল তুমি আমায় গরম ভাত খাওয়াবে না। ও এই কথা, ওরে ওরা যুক্তি করেই আমাদের কাছে এসেছিল। কে এসেছিল মা? কে আবার? ও পাড়ার ওই কুড়ি এসেছিল আমার কাছে, বলে কিনা সতীনের মেয়ের পাতে কেন গরম ভাত দেব। এদিকে মালতী আবার গিয়েছিল তোর কাছে। ও বুঝেছি, ওরা তবে আমাদের মামের মধ্যে ফাটল ধরানোর জন্য ফন্দি এঁটেছে। হ্যাঁ রে মা, ঠিক তাই, ওদের কথায় কান দিবি না। আর যদি কিছু বলতে আসে না তবে মুখে একেবারে ঝামা ঘষে দেবো, দেখিস। দাঁড়াও, কাল সকালটা হোক, ঘাটে আসবে না কাপড় নিয়ে, তখন ধরবো দুটোকে। কি গো খুড়ি, খবর কিছু শুনেছ নাকি? ওদের বাড়িতে রাতে ঝগড়া লেগেছিল নাকি? না তো, সেই রকম তো কিছু শুনিনি। তা কে বললো এ কথা? আরে কাল আমরা দুজনের কানে যেমন কুমন্ত্রণা দিয়েছি তাতে তো ঝগড়া লাগারই কথা গো। আরে চুপ কর চুপ কর, ওই যে বউটা আসছে ঘাটে। কি লাভ, কেমন আছিস? তা কাল রাতে ঝগড়াঝাটি করিসনি তো সতীনের মেয়ের সাথে?
ঝগড়া লাগানো কি আর এত সহজ খুড়িমা? আর আপনার যে বয়স হয়েছে, এই বুড়ো বয়সে এসব কাজ আপনার মানায় না। কি বলতে চাইছো কি গো তুমি? কি করেছি আমরা? ননিবালা আসুক, তারপর কি করেছো বোঝাচ্ছি। ওরে ও মালতী, অবস্থা তো সুবিধের বলে মনে হচ্ছে না রে। এদের মধ্যে থাকলে চুল নিয়ে আর বাড়ি ফিরতে পারবি না রে। হ্যাঁ গো খুড়ি, যেমন বউ তেমন মেয়ে, কখন যে চুলোচুলি লেগে যায় কি জানি বাবা। পারছি চলো, মানে কিটি পড়ি। তাই চল, ওই তো ননিবালা আবার চলে আসছে। আরে আরে আরে, কোথায় যাচ্ছেন? কালকের কথা মনে নেই? কি বলেছিলেন যেন? আমার কাপড় কাচা শেষ বউ, এই নিয়ে আরেকদিন কথা বলবো খন। হ্যাঁ, এখন যাই। হ্যাঁ বাবা, আমিও যাই, গিয়ে আবার ভাত চড়াতে হবে। মা, ও মা, তুমি এখানে আর আমি সারা বাড়ি খুঁজে মরছি। কি হয়েছে রে? বলেছিলাম যে পোস্ট অফিসে যেতে, গিয়েছিলি? হ্যাঁ মা, বাবার চিঠি এসেছে। দেখি তো কি লিখেছে। প্রিয় জয়া, আমি ভালোভাবেই শহরে পৌঁছেছি। আসার পরদিন থেকে কাজও শুরু করেছি। এখানে অনেক টাকা মাইনে দিচ্ছে। অগ্রিম কিছু টাকা দিয়েছে, তা তোমাদের জন্য পাঠিয়ে দিলাম। এগুলো সংসারের কাজে খরচ করো। আর সামনের মাসে আমি এসে তোমাদের নিয়ে যাব। বাবা টাকা পাঠিয়েছে মা, তাহলে তো আমাদের আর কোনো অভাবই থাকবে না। হ্যাঁ রে মা, এখন থেকে প্রতিদিন গরম ভাত খেতে পারবি, সাথে একটু মাছ মাংস রেঁধে দিতে পারবো তোকে। তাহলে তো আরো ভালো। রোজ রোজ তোমার হাতের গরম ভাত আর মাছ মাংস খেতে কি মজাটাই না লাগবে মা। নে এবার বাড়ি চল, গিয়ে ভাত চড়াতে হবে তো আবার। এভাবে বিচ্ছিরি করে কেউ কি আলতা দেয়? তোকে মাসে মাসে মাইনে দিয়ে রাখি কি এই জন্য? অকর্মা ঢেকি, যখন একটা কাজ ঠিক মতো করতেই পারবি না, তাহলে তোকে এখানে রাখবো না। এখনই এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে তুই দূর হয়ে যা। তোর মুখটাও আমি আর দেখতে চাই না। যখন শুরুতে তোকে কাজে রেখেছিলাম তখন তো খুব ভালোই কাজ দেখাচ্ছিলিস, বলেছিলিস তখন কোনো কথা বলারই আমাকে সুযোগ দিবি না। এখন দিন দিন তোর কাজের যা ছিঁড়ি হচ্ছে, আমার বাড়ি থেকে তাড়াতাড়ি তুই বের হয়ে যা। তোর মতো এরকম অকর্মা ঢেকিকে রেখে আমার এই বাড়ি নোংরা করতে চাই না। মালকিন, আমি তো ঠিক মতোই আলতা দিয়েছি। যদি আলতা দেওয়াতে ভুল হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিন মালকিন। দয়া করে আমাকে কাজ থেকে বের করে দিবেন না মালকিন। আপনি তো জানেনই আমার স্বামী নেই, ছোট একটা বাচ্চা আছে ঘরে। তোর ঘরে কি আছে না আছে সেটা তো আমার দেখার বিষয় নয়। আমি কোনো ভুল একদম সহ্য করতে পারি না। আমি চাই সঠিক করে কাজ কর তোরা। কিন্তু তোর একবার যখন ভুল হয়েছে তখন তোর বারবারই ভুল হবে। আমার মেজাজ চরম পর্যায়ে যাওয়ার আগে এখান থেকে তুই তাড়াতাড়ি চলে যা। তোদের মতো গরিব ছোট লোকদের আমি এমনিতেই সহ্য করতে পারি না। তোদের যে কাজে রাখি সেটাই তোর সাত কপালের ভাগ্য। কোনো দিন যেন তোকে আর আমার বাড়ির সীমানায় না দেখি। আমি হচ্ছি এই বাড়ির একমাত্র মালকিন, একমাত্র উত্তরাধিকারী। আমি কাউকেই পরোয়া করি না, কাউকেই না। মা দুঃখী, কি করছিস রে মা? তোকে কিছু কথা বলার ছিল আমার। এই তো মা, কিছু বেগুন আর আলু ছিল, এগুলো কাটছিলাম। রান্না বসাতে হবে তো। হ্যাঁ মা, বলো না কি কথা। তুমি কি আবার সেই বিয়ের কথা বলবে আমাকে? আমি কিন্তু আগেই বলে দিলাম আমি বিয়েটিই করতে পারবো না। তোমাকে ছেড়ে আমি কোথাও যেতে পারবো না মা। মারে, তোর বিয়ের বয়স হয়েছে। এমনিতেই সমাজের মানুষ একটা মেয়ের বিয়ের বয়স হলে কত কথাই বলে। দয়া করে এবারে তুই রাজি হয়ে যা মা। আমার খুব পছন্দের একটা ছেলে আছে এই গ্রামের। সে তোকে অনেক আগে থেকেই পছন্দ করত। তোর কাছে আমার অনুরোধ মা, তুই এবারে রাজি হয়ে যা দয়া করে। মা, আমার বিয়ে হয়ে গেলে তুমি একা একা থাকবে কি করে বলো তো মা?
আমি বিয়েটি করতে পারবো না মা, আমাকে তুমি অন্য কিছু বলো। বিয়ে ছাড়া যা বলবে আমি তাই করব। তোমার তো বয়স হয়ে যাচ্ছে মা, তোমাকে ছেড়ে আমি কোথাও যেতে পারবো না। যার সাথে তোর বিয়ে ঠিক করেছি তার নাম রাজু, তুই হয়তো ওকে চিনিস। ও খুব ভালো ছেলে মা, সে বলেছে কিছুদিনের মধ্যে সে একটু উপার্জন বেশি করতে পারলে আমাকেও নিয়ে যাবে। তখন তুই আমি রাজু একসাথেই থাকবো রে মা, দয়া করে তুই রাজি হয়ে যা। সেদিন পুচির মা আমাকে কত কথাই না বললো, বলছে কেমন মা তুমি, ঘরে একটা দোষী মেয়ে থাকতে এখনো বিয়ে দিচ্ছ না। তোকে কেউ কিছু বলুক মা, এগুলো আমার একদম সহ্য হয় না, দয়া করে রাজি হয়ে যা না মা। ঠিক আছে মা, তুমি যখন এত করে বলছো তাহলে আমি রাজি। কিন্তু শোনো মা, বিয়ের কিছুদিনের মধ্যেও তোমাকেও কিন্তু আমার সাথে যেতে হবে। আচ্ছা মা, তুই কোনো চিন্তা করিস না, খুব তাড়াতাড়ি আমরা সবাই একসাথে থাকবো, কেমন? শোন রে মা, শুভ কাজে দেরি করতে নেই। আমি রাজুকে বলেছি কাল চলে আসতে আমাদের বাড়িতে। ছেলেটাও এতিম, একা একাই থাকে, তাই সে বিয়ে করতে একাই আসবে, বুঝেছিস মা? আচ্ছা ঠিক আছে মা, আমি কাল তৈরি হয়ে থাকবো। আচ্ছা মা, তাহলে আমি এখন রান্নাটা করে ফেলি, কেমন? তারপর দুজন মিলে একসাথে জমিয়ে খাবো। বেগুন আলুর তরকারি আমার খুবই প্রিয় মা, তুমি তো জানোই। হ্যাঁ রে মা, আমি তো সবকিছুই জানি, তোর কোনটা প্রিয় কোনটা অপ্রিয়। ঠিক আছে মা, এখন তুই রান্না কর, আমি ভেজা কাপড়গুলো বাইরে রোদে শুকোতে দিয়ে আসি। ঠিক আছে মা, তাহলে তুমি যাও, কেমন? বাবা রাজু, তুমি তো সবকিছুই জানো বাবা, আমার মেয়েটার বাবা নেই, তোমার হাতে আমার সরল সোজা মেয়েটাকে তুলে দিলাম বাবা, তাকে তুমি সুখে রেখো। আমার মেয়েটা খুব ভালো মেয়ে বাবা, তোমাকে কোনো দিনও কষ্ট দেবে না। মা, আপনি তো জানেন আমারও মা বাবা নেই, আমি দুঃখীকে কোনোদিন কষ্ট পেতে দেবই না মা, আপনি নিশ্চিন্তে থাকবেন মা। আর কত করেই তো বললাম চলুন না মা আমাদের সাথে, কিন্তু আপনি বলছেন কিছুদিন পরেই যাবেন। না রে বাবা, আমি কিছুদিন পরেই যাব। তোমাদের জন্য প্রার্থনা করি তোমরা সব সময় সুখী হও। মা, আমার সাথে চলো না তুমি, তুমি তোমার জেদ ধরেই থাকো মা, আমার কথা একবারও তুমি শোনো না। শোনো মা, ঠিক মতো খাবার খেও, আর আমি 2-3 দিন পর তোমাকে আবার দেখতে আসবো। আমার তোমাকে ছাড়া কিছু ভালো লাগে না মা, তোমাকে ছেড়ে আমি কি করে থাকবো? ছোটবেলায় বাবাকে আমি হারিয়েছি, এখন তোমাকে ছেড়ে অন্যের বাড়িতে যেতে হচ্ছে। আর যদি বাবা বেঁচে থাকতেন তাহলে আমাকে দেখে কতই না খুশি হতেন। আমার নামের সাথে আমার কপালটাও পোড়া মা, জন্মের পর বাবাকে আমি পাইনি। ঠিক আছে মা, তাহলে আমরা আসি, আমাদেরকে বিদায় দিন। আর আপনি দুঃখীর জন্য একদম চিন্তা করবেন না, দুঃখী সুখেই থাকবে। মা, তাহলে আসি, কেমন? ঠিক আছে মা, তোরা সাবধানে যাস, আর আমার কথা একদম ভাবিস না। দুঃখী, এই বাড়িটাই আমার, এই বাড়িতে তুমি থাকতে পারবে তো? তবে তুমি চিন্তা করো না, খুব তাড়াতাড়ি আমি ভালো একটা বাড়ি বানাবো, আমি খুব বেশি বেশি করে কাজ করব। এখন একটু আমার রোজগার পাতি কম আছে ঠিকই, কিন্তু খুব তাড়াতাড়ি আমি আরো কাজ করে বেশি রোজগার করব। তোমাকে আমি কোনো দিনও কষ্ট পেতে দেব না দুঃখী। এটা আমার স্বামীর বাড়ি, আর স্বামীর বাড়ি মানে আমার কাছে রাজপ্রাসাদ, সেটা হোক দালান কোঠা অথবা খড়ের ঘর। আপনি যদি আমার পাশে থাকেন তাহলে আমি গাছ তলাতেও থাকতে রাজি আছি। আর আপনার বাড়িটা মন্দ কিসের? এত সুন্দর একটা বাড়ি, মনে হচ্ছে কেউ এঁকে রেখেছে। আপনি আমার কথা এত ভাববেন না তো। তোমার নাম দুঃখীকে রেখেছে আমি জানি না, তবে তোমার মনটা আকাশের মতো বিশাল। আমি চেষ্টা করব দুঃখী, যেন তোমার ওই নামের মতো তোমার কপালটাও না হয়। যেন আমি সর্বোচ্চ চেষ্টা করব যেন তুমি সুখী থাকো সব সময়। জানো দুঃখী, আমার মা বাবা সেই ছোটবেলাতেই মারা গেছে, এরপর থেকে আমি একা একাই বড় হয়েছি।
আমি আপনার কষ্টটা একটু হলেও বুঝতে পারি, কারণ আমারও বাবা নেই। কিন্তু মা ছাড়া একটা সন্তান কত কষ্ট করে যে বেড়ে ওঠে সেটা আমি কল্পনাই করতে পারবো না হয়তো। তবে আপনি চিন্তা করবেন না, আমি এখন আপনার জীবনে এসে গেছি, আর আপনার কোনো চিন্তা নেই। কমল, এই কমল, হতচ্ছাড়াগুলো কোথায় থাকে সারাদিন? একবার ডাক দিলেও শুনতে পাই না। কমল, এই কমল, তাড়াতাড়ি এদিকে এসো, তোমার সাথে জরুরি আমার কথা আছে। হ্যাঁ হ্যাঁ মালকিন, বলুন। আমি একটু বাগানে পানি দিচ্ছিলাম আর কি। বলুন না মালকিন, কি হয়েছে মালকিন আপনার, বলুন। আমাকে ক্ষমা করে দিন মালকিন, আপনি রেগে যাবেন না। আসলে তোমাদেরকে কাজে রাখাটাই আমার ভুল। একটা কথাও তোমরা ঠিক মতো শোনো না, একটা কাজও তোমরা ঠিক মতো করো না। শোনো, ঘরের কাজের মেয়েকে আমি তাড়িয়ে দিয়েছি। আমার একটা কাজের লোক লাগবে। লোক বললে ভুল হবে, একটা কাজের মহিলা লাগবে। মালকিন, এখন কাজের লোক পাওয়া অনেক কঠিন হয়ে যাবে। আর আমাকে ক্ষমা করবেন মালকিন, এই কথাটা আমাকে বলতেই হবে। আর আপনাকে ভয়ে আপনার বাড়িতে কেউ কাজও করতে চায় না, আমি জানি না কেন মালকিন। কাজ করতে চায় না সেটা তাদের ভুল, কারণ আমার বাড়িতে কাজ করলে আমি তাদেরকে যথেষ্ট মাইনে দেই। শোনো, তুমি আমার বাড়ির সামনে একটা সাইনবোর্ড টানিয়ে দাও, যেখানে লিখে দেবে কাজের লোক প্রয়োজন। তুমি তাড়াতাড়ি যত সম্ভব পারো একটা কাজের মহিলা আমাকে জোগাড় করে এনে দাও। আর শোনো, কাজের লোক না আসা পর্যন্ত বাড়ির সকল কাজ তুমি একা হাতেই করবে। তুমি আমার মৃত স্বামীর একজন বিশ্বস্ত মানুষ ছিলে, তাই তোমাকে আমি তাড়ালাম না। কিন্তু শোনো, আরেকবার যদি তোমাকে সঠিক সময়ে না পাই, সেই সময় কিন্তু তোমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। এই কথাটা তুমি সবসময় তোমার ওই ঘিলু ছাড়া মাথায় ঢুকিয়ে রেখো, বুঝেছো? আর আমি তোমাকে যা কাজ দিয়েছি সেটা এক্ষুনি এই মুহূর্তেই কাজটা সেরে ফেলো। ঠিক আছে ঠিক আছে, এখন এখানে সংসেজে দাঁড়িয়ে না থেকে যাও, কাজগুলো করে ফেলো। ঠিক আছে মালকিন, আর আপনার জন্য ঘি রান্না করব সেটাও একটু দয়া করে বলে দিন। দুপুরের খাবারও তো সময় হয়ে গেছে। আমি যে খাবারগুলো সর্বোচ্চ পছন্দ করি ওই খাবারগুলি তুমি তৈরি করো। আর তুমি সবকিছুই জানো আমি কোন খাবারগুলো পছন্দ করি আর কোনগুলো অপছন্দ করি। ওগো, তোমার হঠাৎ করে কি হয়ে গেল? তুমি হঠাৎ করে এতটা অসুস্থ কি করে হয়ে যাচ্ছ বলো না? তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমার কি হবে? সত্যি, আমার নামটা মা বাবা ঠিকই রেখেছিল। আমি যেদিকেই যাই না কেন সেদিকেই পড়ে ছাড়খাড় হয়ে যায়। আমার মতো কপাল পোড়া মেয়ের ভাগ্যে যে আসবে সেও বিপদে পড়বে। দুদিন ধরে তুমি বিছানায় পড়ে আছো, তোমাকে ঠিকমতো খাবার খাওয়াতে পারছি না, ওষুধ দিতে পারছি না। আমি কি করব বলে দাও, তুমি বলে দাও। গন্নি, দয়া করে শান্ত হও না। বিধাতা যখন কাউকে অসুস্থ করে তখন কি কারো হাত থাকে বলো গিন্নি? কিন্তু দেখো না গিন্নি, মাত্রই তো আমাদের সুখের সময় শুরু হয়েছিল, তখনই আমার কি হয়ে গেল। আমি উঠেই দাঁড়াতে পারছি না গিন্নি। তোমাকে দেওয়া কথা আমি রাখতে পারছি না গিন্নি, আমাকে ক্ষমা করে দাও। সংসারটা কিভাবে চলবে গিন্নি, সেই চিন্তাতে আমি আরো অসুস্থ হয়ে যাচ্ছি। শরীরের এই অবস্থা নিয়ে আমি তো উঠেই দাঁড়াতে পারছি না, কাজে কি করে যাব? আমি কি করব গিন্নি, আমি কিচ্ছু বুঝতে পারছি না, আমার মাথায় কিচ্ছু আসছে না। তুমি একটু চুপ করবে? তোমাকে এত চিন্তা করতে হবে না যে খাবার কোথা থেকে আসবে। আমি আজকে গ্রামের দিকে যাব, দেখি কোনো কাজ পাই কিনা। একটা যে কোনো কাজ আমাকে করতেই হবে, না হলে সংসারটা চালানো যাবে না। আর তোমার ওষুধপত্র তো লাগবে, তোমাকে তো সুস্থ হতে হবে নাকি? তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমি বাঁচবো কি নিয়ে বলো না? তোমাকে যে আমি বড্ড ভালোবাসি গো। শোনো, আমি অহনার মায়ের কাছ থেকে কিছু চাল ধার করে এনেছি, ওগুলো ফুটিয়ে দুটো ভাত রান্না করেছি, আর পুকুর পাড় থেকে কিছু শাক তুলে রান্না করেছি। এখন তুমি একটু খাবে, বুঝেছো?
আমি প্রার্থনা করব গিন্নি, সবাই যেন তোমার মতো এরকম সংসারী আর লক্ষ্মী গিন্নি পায়। সেই তো কিছুদিন হলো আমাদের বিয়ে হয়েছে, এখনই তুমি কত ভাবো আমাকে নিয়ে। আসলে গিন্নি, আমি মরে গেলেও আমার কোনো ইচ্ছে নেই, কারণ তোমার মতো গিন্নি পেয়েছি। কিন্তু আমি মরতে চাই না গিন্নি, আমি তোমার সাথে বাঁচতে চাই। মরার কথা একবারও তুমি মুখ দিয়ে আনবে না। এখন চুপচাপ একটু শুয়ে থাকো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, আমার মন বলছে। আর আমি একটু পর বের হব একটা কাজের উদ্দেশ্যে, তুমি একটু সাবধানে থেকো গো। কত জায়গাতেই তো খুঁজলাম, একটা কাজও আমাকে কেউ দিল না। জানি না কাজ পাবো কিনা, তবে আরেকটু সামনে গিয়ে দেখি। আরে এখানে যেন কি একটা লেখা আছে, আমি তো কিছু পড়ালেখা হলেও করেছি, একটু পড়ে দেখি তো। এখানে তো লেখা আছে জরুরি ভিত্তিতে কাজের মহিলা প্রয়োজন। হ্যাঁ হ্যাঁ, এখানে তো স্পষ্ট করে লেখা আছে এখানে কাজের মহিলা প্রয়োজন। হে বিধাতা, তুমি আমাকে সাহায্য করো যেন এই কাজটা কেউ না পায়। আমাকে এই কাজটার ব্যবস্থা করে দাও বিধাতা। আমাকে যেভাবেই হোক এই কাজটা আমাকে নিতেই হবে। আমার স্বামীকে বাঁচানোর জন্য কাজ আমাকে করতেই হবে। মালকিন, আমাকে দয়া করুন, আমার স্বামী খুবই অসুস্থ। আপনার বাড়ির সামনে একটা সাইনবোর্ড টানানো দেখলাম, সেখানে লেখা আছে একটা কাজের মহিলা প্রয়োজন। আমি কাজ করতে চাই মালকিন, দয়া করে আপনি আমাকে ফিরিয়ে দেবেন না, আমাকে কাজটা দিন মালকিন। আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ হয়ে থাকবো। সেটা তো আমার একটা কাজের লোক লাগেই, কিন্তু তোর কত বড় স্পর্ধা, তুই সরাসরি আমার শোবার ঘরে চলে এলি। তোর কত বড় সাহস! দয়া করে ক্ষমা করে দিন আমাকে মালকিন। কাউকে যে বলে ঘরের ভেতরে ঢুকবো সেটা আমি কাউকেই পাইনি বাইরে, তাই সরাসরি ঢুকে পড়েছি আপনার ঘরে। আমার কাজটা খুব দরকার মালকিন, আমাকে দয়া করুন, আপনার পায়ে পড়ছি। কাজ তো দেবই তোকে, কিন্তু শোন, অল্প টাকা মাইনে পাবি, আর সকাল থেকে সন্ধে পর্যন্ত এই বাড়িতে কাজ করতে হবে। যদি কোনো কাজ এদিক থেকে ওদিক হয়েছে তো তোর মাইনে কিন্তু কমে যাবে, আর বেশি বাড়াবাড়ি করলে তোকে এখান থেকে চলে যেতে হবে। তুই যদি এই শর্তে রাজি থাকিস তাহলে এখানে কাজ করতেই পারিস। আমি আপনার সব শর্তেই রাজি আছি মালকিন, তবু আমাকে কাজটা করতে দিন। আমার স্বামী খুবই অসুস্থ, কাজটা না করতে পারলে আমার স্বামীকে হয়তো বাঁচানো যাবে না। আমি এখানে আশ্রম খুলে বসিনি, তুই কাজ করবি আর কাজের মাইনে পাবি। এত আবেগী কথাবার্তা আমাকে শুনিয়ে কোনো লাভ নেই, কারণ আমি কাউকেই পরোয়া করি না, আর ছোট লোক গরিবদেরকে আমি একদম সহ্য করতে পারি না। কাজ যখন করবি তখন আমার থেকে 7 হাত দূরে থাকবি। ঠিক আছে মালকিন, আপনার থেকে আমি অনেক দূরে দূরে থেকে কাজ করব। ঠিক আছে, এখন যা, ঘরের যত কাজ আছে সব কিছু করে ফেল। আমি সব কাজ করে ফেলছি মালকিন, দয়া করে যদি কিছু টাকা আমাকে অগ্রিম দিতেন তাহলে স্বামীর জন্য কিছু ওষুধ কিনে নিতাম। ঠিক আছে ঠিক আছে, কাজ শেষ করে যাওয়ার সময় কমলের কাছে টাকা দিয়ে দিব, সেখান থেকে তুই টাকা নিয়ে যাস। স্বামীর কথা বললি যখন তাই দিলাম, আর ঘ্যান ঘ্যান না করে আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। আমার খুব কষ্ট হচ্ছে, এতটা অসুস্থ আমি কি করে হয়ে গেলাম। কমল, এই কমল, কোথায় তুই? তোকে কেন সকাল থেকে খুঁজে পাচ্ছি না আমি। আমার খুবই কষ্ট হচ্ছে, আমি যেন একটু শ্বাস নিতেই পারছি না। কি হয়ে গেল আমার? কমল, এই কমল, কোথায় গেলি তুই? মালকিন, দয়া করে আপনি একটু শান্ত হন। ডাক্তার সাহেব আপনাকে দেখে গিয়েছেন একটু আগে, আপনি তখন অজ্ঞান হয়েছিলেন। বলেছেন আপনার সঠিক যত্ন নিতে হবে, না হলে আপনার খুব বড় একটা ক্ষতি হয়ে যাবে। ডাক্তার আমাকে যাই বলে যাক না কেন,
তুই আমাকে কখনোই ছুবি না। আমি যেভাবেই হোক একভাবে বাঁচবো, কিন্তু তুই আমার গায়ে কখনোই হাত দিবি না। মালকিন, দয়া করে আপনি একটু নিজেকে সামলান। আর আপনার অসুখটা অনেক ছোঁয়াছে। এই বাড়ির সবাই আপনাকে ছেড়ে চলে গিয়েছে, তাদের নাকি শরীরে এই রোগ ছড়াবে। কিন্তু মালকিন, আমি আপনাকে ছেড়ে যেতে পারবো না, কারণ আমি আপনার নুন খেয়েছি। তাই আপনার সাথে বেইমানি আমি করতে পারবো না। সবাই চলে গিয়েছে মানে? কমলও কি এ বাড়ি ছেড়ে চলে গিয়েছে? হায় রে, আমি কতটা অসহায় হয়ে পড়েছি এখন। আমি বাঁচতে চাই, যে কোনো মূল্যে হোক, আর আমার সকল সম্পত্তির বিনিময়ে হোক। আপনি বাঁচবেন মালকিন, আপনি বাঁচবেন। আপনাকে যে কোনো মূল্যে হোক আমি সুস্থ করে তুলবো। তুই আমাকে কেন করবি সুস্থ? আমি তোদের সাথে কত খারাপ আচরণ করেছি, তবু কেন আমাকে বাঁচাতে চাস বলতো? আমাকে ছেড়ে দে না, আমি মরে যাই, এটাই ভালো। এই দুনিয়ার বোঝা হালকা হয়ে যাবে। দয়া করে এসব কথা বলবেন না মালকিন, মরার কথা মুখ দিয়েও আনবেন না। আমি আপনার কাছে হাত জোর করে বলছি, আপনি দয়া করে আপনাকে সেবা করতে দিন আমাকে। আপনার জীবন অতি সংকটে আছে। দুঃখী রে, তোর সেবা যত্নে আমি এতদিন পর দুনিয়াটাকে স্বাভাবিক দেখছি। তুই যদি আমার সেবা যত্ন না করতিস, না হলে আমি এতদিনে উপরে থাকতাম। আজ নিজেকে কেন জানি না এত ছোট মনে হচ্ছে, যা বলে বোঝাতে পারবো না। আমরা মানুষরা কত অসহায়, কিন্তু আমি কত অহংকারই না করেছি। মালিককে সেবা করাই আমার ধর্ম মালকিন। বিধাতার কাছে কত প্রার্থনাই না করেছি যেন আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। বিধাতা আমার ডাক শুনেছেন মালকিন, আপনি সুস্থ হয়ে গেছেন। দুঃখী রে, আমাকে তুই ক্ষমা করে দে বোন। আমি তোকে কত অত্যাচারই না করেছি, কত কথাই না শুনিয়েছি, আর দিন শেষে তুই আমার পাশে থাকলি। তুই আজ থেকে সুখীর বোন। তোর মা আর তোর স্বামীকে এই বাড়িতে নিয়ে আসবি, বুঝেছিস দুঃখী বোন? আমরা সবাই মিলে বাকিটা জীবন একসাথেই থাকবো। আমারও তো কেউ নেই। না মালকিন, এরকমটা হয় না। আপনার ঘরে এত বড় বাড়িতে আমাদের মতো গরিব মানুষরা থাকতে পারবে কি? কেন থাকতে পারবি না দুঃখী? আমি যদি তোর বোন হতাম, তাহলে কি তুই আমাকে ফিরিয়ে দিতে পারতি? তোকে হাত জোর করে বলছি দুঃখী, আমাকে তুই ফিরিয়ে দিস না বোন। আমি চাই বাকিটা জীবন সবাই মিলেমিশে থাকবো। ঠিক আছে, আপনার কথাই আমি রাখবো। কাল সকালে সবাইকে নিয়ে বাড়িতে চলে আসবো। দুই সুখী দুঃখী বোন মিলে একসাথে থাক। তুমি এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছ? হ্যাঁ, দেখো দেখো, সকাল থেকে কি ঝড় বৃষ্টি শুরু হয়েছে। এবার বুঝি গ্রামটা বন্যায় একেবারে ভেসে যাবে গো। ওঠো ওঠো বলছি। দেখো, বৃষ্টির পানিতে কেমন মাঠ ঘাট ডুবে যাচ্ছে। আজ তো শুনলাম পাশের বাড়ির রামুর ধানের জমিতেও নাকি পানি উঠেছে। এখন যদি বৃষ্টিতে গায়ে বন্যা আসে, তখন কি করবে তুমি? হ্যাঁ, ঘুমাবো। হ্যাঁ, কি করবে তুমি? ঘুমাবো গিন্নি, ঘুমাবো। এই পৃথিবীতে ঘুম ছাড়া আর আছে কি বলো তো? যাও যাও, তুমি ঘুমিয়ে পড়ো এবার। এই বৃষ্টি বাদলের দিনে জেগে থেকে কি করবে? হ্যাঁ, তার চেয়ে ঘুমিয়ে থাকো, আর আমাকেও ঘুমাতে দাও। বড্ড ঘুম পেয়েছে আমার, বুঝলে? বড্ড ঘুম পেয়েছে না তোমার? দাঁড়াও, আমি আসছি। এসো গিন্নি, এসো আমার কাছে এসো। আসছি তো, একটু দাঁড়াও। কি পানি পড়লো কোথা থেকে? চালটা ফুটো হয়ে গেল নাকি? ও গিন্নি, ও গিন্নি, শিগগিরই এসো, দেখো দেখো, আমাদের ঘরে চালটা ফুটো হয়ে গেছে। আরে আমার এত স্বাদের ঘুমটা এই হত ছাড়া চালটা ভাঙিয়ে দিল।
ফুটো হয়ে যায়নি, আমি তোমার মুখে পানি ছিটিয়ে দিয়েছি। চালটা ফুটো হয়নি, তুমি আমার মুখে পানি ছিটিয়ে দিয়েছো কেন গিন্নি? কেন তুমি এমনটা করতে পারলে আমার সাথে? আমার সুখ কি তোমার সহ্য হয় না গিন্নি? হ্যাঁ পারলাম, না হয় না, সেই জন্যই তো পানিটা ছিটিয়ে দিলাম তোমার মুখে। কিন্তু আমি করেছিটা কি যে তুমি আমার সঙ্গে এমন করছো? কি করেছো জানো না? নেকা ষষ্ঠী, বেলা কয়টা বেজেছে দেখেছো? আজ যে আমার কাকিমা আমাদের বাড়ি আসবে বলি, সে কথা কি মনে আছে তোমার? বলি কি এত ভাবছো বসে বসে? তাড়াতাড়ি উঠে গ্রামের স্টেশনে যাও, কাকিমা হয়তো এতক্ষণে এসে গেছে। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। এই বৃষ্টি মাথায় করে স্টেশনে যাওয়ার কোনো মানে হয়? কত আরামই না ঘুমটা দিচ্ছিলাম। আহারে, হরেন নরেনরা বোধ হয় বাড়িতে আরাম করে ঘুমোচ্ছে। ওদের বউরা তো আর আমার বউয়ের মতো নয়। আমার বউটা তো শুধু সারাদিন এই বক 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 আর এই রাগে গজগজ গজগজ করতে জানে। উফ, কোন কুক্ষণই যে বিয়েটা করেছিলাম কে জানে। ওরে বাবারি, ওরে বাবারি, কোমরটা আমার গেল রে। ইস ইস, আজকে কার মুখ দেখে যে ঘুমটা ভেঙেছিল। ওরে বাবা, উফ। কই, এখনো তো কেউ এলো না। কে আপনি? কি চাই? কাকিমা, আমি কুবের। এই জামাই তুমি? তোমার এই হাল হলো কি করে? ও কিছু নয় কাকিমা, আসুন আসুন, এবার বাড়ি যাওয়া যাক। অনেকটা সময় অপেক্ষা করতে হলো আপনাকে। আসলে কি হয়েছে কাকিমা, এই ঝড় বৃষ্টিতে রাস্তাঘাট সব জল কাদায় ডুবে গেছে তো। তাহলে তো আজ আর কিছু পাওয়া যাবে বলে মনে হচ্ছে না। বাড়ি পর্যন্ত কি হেঁটেই যেতে হবে জামাই? দেখছি কাকিমা, কোনো গাড়ি পাওয়া যায় কিনা। আসলে বৃষ্টি হয়েছে তো, তাই ওইদিকে কেউ খুব একটা যেতে চায় না। বেশ বেশ, চলো তবে। ও গাড়িওয়ালা, গাড়িওয়ালা, আরে যাবে নাকি? কোথায় যাবেন বাবু? এই মন্দারপুরে যাব, যাবে নাকি? কয়জন যাবেন? দুজন 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 যাবে। যেতে পারি, তবে ভাড়া কিন্তু বেশি দিতে হবে বাবু। কেন? দেখছেন না কেমন বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি হলেই তো পথও পিচ্ছিল হয়ে যায় বাবু। তখন গাড়ি নিয়ে যেতে ভীষণ কষ্ট হয়, আপনি তো জানেনই। বেশ বেশ, তোমাকে ভাড়া বেশি করেই দেবো, তবুও নিয়ে চলো আমাদের। তাহলে বাবু গাড়িতে উঠে পড়ুন। চলুন কাকিমা, গাড়িতে উঠে পড়ুন। ঠিক আছে, চলো। কাকিমা, তুমি এসে গেছো? এতটুকু পথ আসতে কোনো অসুবিধা হয়নি তো? না রে মা, কোনো অসুবিধা হয়নি। বেশ, চলো এবার ঘরে চলো। অনেক দূর থেকে এসেছো, হাত মুখ ধুয়ে কিছু খেয়ে নাও, বাকি কথা পরে হবে। হ্যাঁ, চল চল।
বলো ভাই, কত দিতে হবে তোমাকে বলো। 100 টাকা দেন বাবু। 100 টাকা? এই 10-15 মিনিটের পথ আসতে এত টাকা ভাড়া লাগে? বলি, ভাড়া চাইছো না ডাকাতি করছো? আমি তো আগেই বলেছিলাম বাবু, ভাড়া বেশি দেওয়া লাগবে। তাই বলে 100 টাকা? দেখুন বাবু, আপনাকে তো আগেই বলেছিলাম, আপনি তো নিজেই দেখলেন এই জল কাদার মধ্য দিয়ে কত কষ্ট করে গাড়িটা নিয়ে এলাম, বলুন না। এই নাও তোমার ভাড়া। ঘুমটা ভালো হয়েছে কাকিমা? হ্যাঁ হয়েছে। কি করছিস তুই? এই রাতের খাবারের বন্দোবস্ত করছি। বৃষ্টির দিনে মাছ খেতে ভালো লাগে না রে সোনালি। তাহলে কি খাবে বলো, আমি তাই করে দেব। তোদের বাড়ির আশেপাশে কচু গাছ আছে? আছে তো, বাড়ির পাশেই তো কচুর ক্ষেত আছে আমাদের। তাহলে চল আমার সাথে। কোথায় যাব? কচু আনতে। চল কয়েকটা কচু কেটে আনি, চলো। চল, আজ আমি তোদের কচু দিয়ে চিংড়ি রান্না করে খাওয়াবো। হেভি হেভি, বেশ ভালো হয়েছে রান্নাটা, দারুণ দারুণ। এই খাওয়ায় মন দিয়ে পরে, হাসি পরে হবে। দেখতে হবে না কে রেঁধেছে? থাক মা থাক, প্রণাম করতে হবে না। আশীর্বাদ করি শত পুত্রে জননী হও। এমন আশীর্বাদ করো না মা। কথায় আছে, 2টি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। আমার এই 2টিতে হবে না খোকা। সারা বাড়ি মানুষের অভাবে খাঁ খাঁ করছে। তোদের ছেলে পুলেতে যেদিন বাড়িতে চাঁদের হাট বসবে, সেদিন আমি শান্তি পাবো। সে পরে দেখা যাবে। তা আমাদের এই শীতে বাইরে দাঁড় করিয়ে রাখবে নাকি ঘরে নিয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, বরণ করা শেষ। এসো মা এসো, আর বাইরে দাঁড়িয়ে থেকো না। এই কে আছিস? ছেলে আর বউকে ঘরে নিয়ে যা। কারো আসতে হবে না মা, আমি যেতে পারবো। হ্যাঁ মা, তুমি অন্য আয়োজনগুলো দেখো। শ্বশুরবাড়ি থেকে লোক এসেছে, ওদের খাবার ব্যবস্থা করো। খাবার দাবার সব আছে, আমি বলছি গরম করে দিতে। কই গো গিন্নি, কোথায় গেলে? এদিকে মেহমানরা বসে আছে, ওদের বিদায় দিতে হবে যে। ওগো, ও দিকটা তুমি দেখো, আমি ওদের ঘরে রেখে আসছি। সে তো কখন থেকে যাচ্ছ, সেই থেকে তো দেখছি তোমরা দাঁড়িয়ে আছো। বৌমা, দেখলে তোমার শাশুড়ির কাণ্ড? দেখলে, গল্প পেলে মহিলার আর কিছু মনে থাকে না, যত সব। সে নিয়ে আপনি ভাববেন না বাবা, আমি যখন এসেছি মায়ের আর কিচ্ছু করতে হবে না। সব কাজ আমি একা হাতে করতে পারবো। এই না হলো আমার পুত্রবধূ, দেখেছো গিন্নি? বাড়িতে পা দিতে না দিতেই সবার দায়িত্ব নিয়ে নিল।
আমি তো এমনটাই চাই। এই সংসারের ঘানি টানতে টানতে আমি এখন ক্লান্ত হয়ে গেছি। বৌমা এসেছে, এবার সব দায়িত্ব তার হাতে দিয়ে আমি নিশ্চিন্তে থাকব। কিন্তু ভয় আমার একটাই। কিসের ভয় মা? ঘোষ বাড়ির বড় বউ রাসমণি, সেও এভাবে এক শীতের রাতে এসেছিল গায়ে, কিন্তু তারপর থেকে গায়ের মানুষের জীবন সে অতিষ্ঠ করে তুলেছে। সে ভয় করো না মা, ননিবালা পুরোপুরি তার উল্টো হবে। তাই যেন হয় বাবা, তাই যেন হয়। হ্যাঁ, এখন ঘরে যা, আমি খাবারের আয়োজন করছি গিয়ে। শুনলাম ওপাড়ার রায়বাড়িতে নাকি নতুন বউ এসেছে, তা দেখেছিস তোরা কেউ? হ্যাঁ গো, কাল দেখে এলাম। সাক্ষাৎ অপ্সরী, দেখতে যেমন সুন্দর চুলও তেমন লম্বা। আমার থেকেও সুন্দরী? তা হবে না, মেয়ে যে শহরের গো, কত কি মেকেছে গায়ে, কিন্তু হলেও কি আসে যায়? তোমার যে বুদ্ধি তা কারো হবে নাকি? একাই পুরো গায়ের মানুষকে নাচাচ্ছ। তা ঠিক বলেছিস। এই ঘোষ বাড়ির বউ ছাড়া গ্রামের মানুষ কিচ্ছুটি বোঝে না। যা কিছু হোক সবাই আমার কাছেই আসে। আসবে নাই বা কেন? তোমার শ্বশুর শাশুড়ি মারা যাওয়ার পর থেকে তোমরাই তো আছো, আর দাদাবাবু কাজে কর্মে ব্যস্ত থাকেন, তাই সবাই তোমার কাছেই আসে। সে যাই বলিস, আমায় ছাড়া কিন্তু কারুর চলতে পারে না। আমার কথার অবাধ্য হবে গায়ে সেরকম কেউ নেই। তা ঠিক বলেছ, আমাদের যা চাওয়া পাওয়া তা তো তোমার কাছেই। তা যাবে নাকি একবার নতুন বউকে দেখে আসি, চলো। আমি যাব বউ দেখতে? তা কখনো হয় নাকি? বরং রায়বাড়ির বউ এসে আমার সাথে দেখা করে যাবে। তা ঠিক বলেছ, তুমি হলে এই গায়ের পুরাতন বউ, তুমি ওর কাছে কেন যাবে? সে নতুন এসেছে, তাই তারই তোমার সাথে দেখা করতে হবে। বেশ, তবে যা না, গিয়ে বলে আয় রায়বাড়িতে। সে কি কথা, আমি কেন যাব? তুমি যাও দরকার হলে। তুই যা জয়া, তুই ছোট মানুষ, এখনই গিয়ে বলে আয়। ওই রায়গিন্নির যা দেমাক, হিংসায় মাটিতে পা পড়ে না। আমি ও বাড়িতে যেতে পারবো না বাপু। আমার কথার অবাধ্য হলি? বেশ, তবে তোকে বলেছিলাম কষের চাল দিব, তাও কিন্তু পাবি নে। আর এখন থেকে আমার বাড়িতে এসো গল্পগুজব করতে পারবি নে। সে কি বিপদে পড়লাম আমি, বুদ্ধি দিয়ে দেখছি মহা ভুল করে ফেলেছি। নিজের তৈরি ফাঁদে এখন নিজেই পড়েছিস, এখন যা, গিয়ে বলেই আয়। কিন্তু রায়গিন্নি যদি কিছু বলে বসে, কি করব তখন? কিচ্ছু বলার সাহস পাবে না, আর বললে তোকে কিচ্ছু বলতে হবে না। কি বলেছে তা আমার কাছে এসে বলবি কেবল। আমি আরেকবার রায়গিন্নিকে পেলে মুখে ঝামা ঘষে দেব। ঠিক আছে, গেলাম তবে। তাই যা, আর মালা, আমার চুলে বাকি তেলটা দিয়ে দে তো দেখি, আজকাল খুব চুল পড়ছে। বৌমা, ও বৌমা, বলি কোথায় তুমি? দেখে যাও কে এসেছে। আমি রান্নাঘরে মা, কে এলো এই সকালবেলায়? গয়া পিসি এসেছে তোমায় দেখতে। গয়া পিসি কে মা? এই গাঁয়েরই এক বৃদ্ধ মহিলা, আমরা সবাই তাকে গয়া পিসি বলেই ডাকি। ও আচ্ছা, ওনাকে একটু বসতে বলুন, আমি এক্ষুনি আসছি। গিন্নিমা, ও গিন্নিমা, ঘরে আছো? কে রে, কে এলি এই অবেলায়? আমি এদিকে। আমি গো, আমি। ঘোষবাড়ির বউ আমায় পাঠালে। রাসমণি? কেন রে? কেন আবার? তোমার পুত্রবধূকে দেখতে। ও এসেছে বুঝি? পাগল, ও এখানে আসবে? বললে তোমার বউকে নিয়ে যেতে। ও বৌদি, এখানে এসো তো আমার সাথে। কে ডেকে পাঠালো মা? রাসমণি, ওই পাড়ার বউ। বলেছিলাম না কাল রাতে? ও তোমায় দেখতে চেয়েছে। তাহলে এসে দেখে যাক, এজন্য আমি যাব কেন? তুমি জানো না বৌমা, ওই বউটি ভারী বজ্জাত, এখন না গেলে
কি না কি রটাবে কে জানে। দেখুন মা, স্বামী সংসার করছি বলে কারো কথা শুনে থাকতে পারবো না। আমার অনেক কাজ আছে। যদি কেউ এসে আমায় দেখতে চায় তবে আসুক এখানে, আমি কোথাও যাব না। বেশ, আমি তবে সংবাদটা বড় বউকে দিয়ে আসি। দাঁড়া মা, দাঁড়া একটিবার। শোনো বৌমা, তুমি জেদ করো না। ওই রাসমণি ভালো নয়। একবার যদি রেগে যায় তবে অনাসৃষ্টি কাণ্ড বাঁধিয়ে বসবে। রাগতে আমিও জানি মা। ওকে বলে দিন আমায় রাগালে আর এই গায়ে সে থাকতে পারবে না। বেশ, তবে তাই বলছি গিয়ে। ওগো শুনছো, নতুন বউ নাকি এখানে আসতে পারবে না। আসতে পারবে না? সে কি কথা? কে বললে এই কথা? রায়গিন্নি বুঝি? না না, গিন্নিমা তো বলেছিলই আসার জন্য, কিন্তু ওই বউটাই না করে দিলে। ওর এত দেমাক, আমার কথা অমান্য করে? তোমাকে চেনেনি গো, চেনেনি এখনো তোমাকে। তাহলে তো একটু চিনিয়ে দিতে হয়। হ্যাঁ রে জয়া, আজ রায়বাড়িতে বউ ভাত না? হ্যাঁ গো, যাবে নাকি খেতে? না, আজ আমি তো যাবই না, অন্যদেরও যেতে দিব না। অন্যরা তোমার কথা শুনবে কেন? সবাইকে নিমন্ত্রণ দিয়েছে, কম বেশি কিছু উপহার দিয়ে মজার মজার খাবার খেতে যাবে। কিন্তু আমি আজ সবাইকে বিনা উপহারে নিমন্ত্রণ খাওয়াবো। বিনা উপহারে খাওয়াবে? তাহলে তো মানুষ খাইয়ে কুল পাবে না। এমনি খাওয়াচ্ছ শুনলে সবাই হুমড়ি খেয়ে পড়বে। আমি তো তাই চাই। আমার চাল ডালের অভাব আছে নাকি? সবাই আজ নেমন্তন্ন খেতে আমার বাড়িতে আসবে, আর রায়বাড়ি মানুষের অভাবে খাঁ খাঁ করবে। খুব ভালো বুদ্ধি বৌদি, একেবারে উপযুক্ত শিক্ষে হবে ওদের। তাহলে এখনই কাজ শুরু করে দিতে হয়। হ্যাঁ রে মালা, গিয়ে কয়েকজন বাবুর্চি এনে রান্না বান্না শুরু কর। আর জয়া, যা সবাইকে সংবাদটা দিয়ায়, বলবি আজ আমার বাড়িতে বনভোজন হবে, সবাই যেন বিকেলের দিকে চলে আসে। ঠিক আছে, যাচ্ছি এক্ষুনি। কি গো, তুমি এখনো পায়চারি করছো কেন? কিছুক্ষণ পর যে গাঁয়ের মানুষেরা আসবে, তাদের খাওয়ানোর বন্দোবস্ত করতে হবে তো। কেউ আসবে না গিন্নি, নিমন্ত্রণ খেতে কেউ আসবে না। সে কি কথা? কেন আসবে না? ঘোষ বাড়ির বড় বউ আজকে বনভোজন করছে, সবাই সেখানে দল বেঁধে খেতে যাচ্ছে, এদিকে কেউ আসছে না গো। ও বুঝেছি, তাহলে রাসমণি এইভাবেই প্রতিশোধ নিল। কি বুঝছো গিন্নি? কিছু কি হয়েছিল তোমাদের মধ্যে? আজ সকালে রাসমণি সংবাদ পাঠিয়েছে বৌমাকে ওদের বাড়িতে যেতে। বৌমা যায়নি বলে সে কাণ্ড ঘটিয়েছে। দেখো তো কাণ্ড, গেলে একটু কি হতো তোমার বউয়ের? আমিও বলেছিলাম, কিন্তু বউ বললে যে দেখা করার সে নিজে এসে দেখা করবে, আমি যেতে পারবো না। তোমার এই বদমেজাজি বউ আসতে না আসতেই অঘটন শুরু করে দিল। এখন আমি কি করে সামাল দেব বলো তো? এটা এত এত খাবার রান্না হয়েছে, সব যে নষ্ট হবে। এ নিয়ে আপনি চিন্তা করবেন না বাবা, সমস্যা যেমন আছে এর সমাধানও আছে। কি সমাধান বৌমা? আপনি বিয়ের নিমন্ত্রণে দেখে দেখে গায়ের বড় লোকদের দাওয়াত দিয়েছিলেন, তারাই আজ আপনার নিমন্ত্রণ উপেক্ষা করে ও বাড়িতে চলে গেছে। তাহলে তুমি কাদের নিমন্ত্রণ দিতে বলছো? এই গায়ের মধ্যে অনেক দরিদ্র পরিবার আছে বাবা, তাদের কোনো আচার অনুষ্ঠানে ডাকা হয় না, আপনি তাদের নিমন্ত্রণ দিন। তুমি ওই দুলে বাগদি আর জেলেদের কথা বলছো বৌমা? তোমার নজর এত নিচু, ভাবলে কি করে ওদেরকে আমার বাড়িতে নিমন্ত্রণ দেব? দুলে বাগদি বলে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না বাবা, ওরাও আমাদের মতো মানুষ। তাছাড়া আপনি আজ বিপদে পড়েছেন, একমাত্র ওরাই আপনাকে বিপদের দিনে সাহায্য করতে পারবে। হ্যাঁ গো, তুমি ওদের গিয়ে বলে এসো, না হলে এত এত খাবার যে নষ্ট হবে। আর ছেলের বিয়েতে কেউ আসেনি এই বলেও খবর ছড়াবে,
দোলে বাগদি যাই হোক, ওরা এসেছে তো। বেশ, আমি যাচ্ছি তাহলে। তোমরা এই দিকের আয়োজনটা দেখো। ছেলের বিয়ে উপলক্ষে আজকে না হয় কাঙ্গালি ভোজি করলাম। কি হে কুবের, কেমন আছো? রায়মশাই, আপনি? তা মাছ টাছ লাগবে নাকি? আমাকে খবর দিলি তো হতো, লোক পাঠিয়ে দিয়ে আসতুম। মাছ লাগবে না আজকে, আমি এসেছি অন্য কাজে। কি কাজ বলুন? আজকে আমার ছেলের বিয়ের বউ ভাত, গায়ের সবাইকে নিমন্ত্রণ করেছি, তাই ভাবলাম তোমরা বাকি থাকবে কেন, তোমাদেরও নিমন্ত্রণ দিতে এলাম। এ কি বলছেন রায়বাবু, আপনার বাড়িতে আমাদের যেতে বলছেন? হ্যাঁ, বিকেলে সবাই মিলে চলে আসবে। আর হ্যাঁ, কোনো উপহার আনতে হবে না, সবাই পেট পুড়ে খেয়ে মন ভরে আশীর্বাদ করে আসবে। এই মৌসুমে নিমন্ত্রণ দিয়ে আপনি যে কি উপকার করলেন রায়মশাই, তার বলবার মতো না। সারা পাড়ায় আজকে রান্না হয়নি, পাওনাদারদের টাকা দিতে না পারায় জাল নিয়ে গেছে। হাতে যে কটা মাছ ধরা যাচ্ছে, এটা দুটো করে মানুষ তাই পুড়িয়ে খাচ্ছে। পাওনাদারটা কে? মুখুজ্জ মশাইয়ের কাছ থেকে টাকা নিয়েছিলে তাই না? আগে হ্যাঁ, আষাঢ় মাসে দেওয়ার কথা ছিল, কিন্তু তিনি পৌষ মাসে ফেরত চাচ্ছেন। এমন সময় কি করে দেবো বলুন তো? ঠিক আছে, আমি মুখুজ্জেকে বলে দেব। তোমরা নিশ্চিন্তে থেকো, আমি যাই। হ্যাঁ, আবার তুলে পাড়াতেও যেতে হবে একটু। ঠিক আছে বাবু, সাবধানে যাবেন, আমরা সময় মতো চলে যাব। এই শুনে যাও, সবাই শুনে যাও, আজকে রায়বাড়িতে নিমন্ত্রণ আছে গো। এই নিমন্ত্রণ আছে, সবাই স্নান করে তৈরি হয়ে নাও, আজকে সবাই পেট পুড়ে খেতে পারবো। তা কেমন লাগছে খাবার? খেতে কোনো অসুবিধে হচ্ছে না তো? না না রায়মশাই, সব খাবার সুস্বাদু হয়েছে, এমন খাদ্য বহুকাল খাইনি। বেশ বেশ, পেট পুড়ে খাও। শেষে পায়েস আছে, মনে করে নিও কিন্তু। আর খেতে লজ্জাবোধ করবে না, কোনো কিছু লাগলে চেয়ে নেবে, কেমন? গিন্নিমা সব অঢেল দিচ্ছেন বাবু, খেয়ে শেষ করতে পারছি না। কি যে বলো, পোলাও তো শেষ হয়ে গেছে। এই কে আছিস, সেদিকে পোলাও মাংস দিয়ে যা। না না কর্তা, আর লাগবে না। কাকে দেবো বাবা? ওর পাতে দাও, আর দেখো কারোর খাওয়া যেন কমতি না হয়। সে আমি দেখছি বাবা, এ নিয়ে তোমাকে ভাবতে হবে না। বেশ, আমি তাহলে বাইরের দিকটা দেখছি। ওখানে কেউ নেই, এত এত মানুষ আসছে, ওদের তো বসাতে হবে। কালকের খাবার কেমন হয়েছে মালা? খাবার ভালো হয়েছে বৌদি, তার চেয়ে বড় কথা, কাল যে খেল দেখিয়েছিল, রায়মশাই একেবারে চিৎপটাং হয়ে গেছে। এ তো সবে শুরু, আমার সাথে যারা তেড়ামি করবে তাদের এর চেয়ে ভয়ঙ্কর অবস্থা করব। রায়বাবুর কিছুই হয়নি, বরং কালকে ভালোভাবেই ছেলের বৌভাত সম্পন্ন করেছে। কি বলিস? কে গিয়েছিল ওদের বৌভাতে? গায়ের সবাই তো আমার বাড়িতেই এসেছিল। তুমি যাদের নিমন্ত্রণ দাওনি, তারাই গেছে ওদের বাড়িতে। গায়ের সবাইকে তো আমি বলেছি আসতে, এরা বাদে কে গেল ওদের বিয়েতে? বামুন কায়েত ছাড়াও গায়ের দুলে বাগদি, জেলে, কামার, কুমার বাস করে, ওরাই গেছে। ও আচ্ছা, তাহলে দুলে বাগদিদের নিয়েই রায় পরিবার আচার অনুষ্ঠান করেছে। দেখলে বৌদি, দেখলে ওই জেলেদের সাহস, দেখলে ওরা কেমন করে রায়দের সাথে মিশে গেছে। ওদেরকে উচিত শিক্ষা দিতে হবে। শুধু শুধু ওরা কেন রায় বাড়িতে যাবে? সে উপায় করছি। জয়া, তুই আজই এ পাড়ার সব বৌঝিদের ডেকে নিয়ে আসবি। ওদের দিয়ে কি করবে? উচিত শিক্ষা তো আর ওদের দিবে না। আহ, এত কথা বলিস না তো, যা বলছি তাই কর গিয়ে। সবাইকে বলে দিবি তাদের স্বামীদের জেলে পাড়া থেকে মাছ না কিনতে। জেলে পাড়া থেকে মাছ না কিনলে খাবে কি? মাছ মাংস ছাড়া কি রান্না চলে? খেলে হাট থেকে কিনে খাবে, সেখানে ভিনদেশি জেলেরাও মাছ নিয়ে আসে। তা না হয় বুঝলাম, কিন্তু গায়ের মানুষ তোমার কথা শুনবে কেন? শুনবে, কারণ বিপদে আপদে আমাকেই ওরা কাছে পায়। আমার জমি চাষ করে সবাই খাচ্ছে, আমি যদি ওদের সাহায্য করা বন্ধ করে দেই, তাহলে যাবে কোথায়? ওই রায় বাড়িতে? মরণ,
ওখানে গেলে কি আমাদের কিছু কাজ হবে? তুমি তো টাকা পয়সা দিয়ে আমাদের সাহায্য করছো। বেশ, তবে যা, এখনই সংবাদটা সবাইকে বলে দিয়ে আয়। বাবু, ঘরে আছেন বাবু? কি হ্যাঁ, কুবের নাকি? তা এত রাতে কি মনে করে? কোনো বিপদ আপদ হলো না তো? দেখুন তো মশাই, কি এক বিপদে পড়লাম। প্রতিদিন গাঁয়ের সব বাবু সাহেবেরা আমাদের কাছ থেকে মাছ কিনে নিয়ে যায়। আজ ওরা না করে বসলো, আর নাকি আমাদের মাছ লাগবে না। কেন কেন? তোমরা খাল বিল থেকে মাছ ধরে আনো, এমন সুস্বাদু মাছ ওরা খাবে না কেন? কি জানি বাবু, বলে হাটে নাকি কম দামে মাছ পাওয়া যাচ্ছে, ওরা সেখান থেকেই নেবে। কিন্তু হাটের মাছ তো তেমন ভালো না, সব পচা মাছ পাওয়া যায় ওখানে। হাট থেকে মাছ কিনবার বুদ্ধি ওরা পেলো কোথায়? কে আবার? ওপাড়ার ঘোষবাড়ির বউ রাসমণি, সেই তো সবাইকে কুবুদ্ধি দিয়ে হাটে পাঠিয়েছে। হায় 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 হায়, এখন আমার কি হবে? ওই মেয়ে ছেলে যার উপর চড়ে তারা রক্ষে থাকে না। কে বাঁচাবে ওর হাত থেকে আমাদের? এ নিয়ে তুমি চিন্তা করো না জেলে ভাই, ওর হাত থেকে বাঁচবার উপায় আমি বাতলে রেখেছি। উপায় বলুন বৌঠান, উপায় বলুন। এখন থেকে তোমরা শহরে মাছ নিয়ে যাবে, সেখানে গেলে অনেক দামে তোমাদের মাছ বিক্রি করতে পারবে। কিন্তু শহর তো এখান থেকে অনেক দূর, এত দূরে যাব কি করে? কেন, রেলগাড়িতে? পাশের গ্রামেই তো রেল স্টেশন, সেখানে মাছগুলো নিয়ে ট্রেনে উঠে যাবে, তারপর শহর থেকে আবার ফিরতি ট্রেনে বাড়ি চলে আসবে। তা মন্দ বলনি বৌঠান, শহরে গেলে নতুন খদ্দের পাবো, কটা টাকা বেশিও বাঁচাতে পারবো। বেশ, তাহলে আর দেরি করো না, আজই শহরে চলে যাও। আর এদিকে আমি দেখছি ভিন গাঁয়ের লোকেরা কি করে এই গায়ে মাছ বিক্রি করে। হ্যাঁ বাবু, আজ আমি বন্দোবস্ত করে সব মাছ শহরে পাঠিয়ে দিচ্ছি। আপনারা কঘর ছাড়া মাছ আমি আর গায়ে কারোর কাছে বিক্রি করব না। তাই যাও, যেভাবে বুদ্ধি দিয়েছি সেই মতো কাজ করো। না গো, পেলাম না, সারা গা খুঁজেও একজনের কাছে মাছ পেলাম না। সে কি, মাছের আবার কি হলো? তোদেরকে না হাট থেকে মাছ আনতে বললাম? সেখানেই তো গিয়েছিলাম, কিন্তু হাতে জেলেরা মাছ নিয়ে আসেনি, ওরা নাকি আর আসবে না। কেন? কেন আসবে না? বারে, তুমি জানো না, ওই রায়বাড়ির বউটি ভিন গাঁয়ের জেলেদের আসতে বারণ করেছে। বললেই হলো? ওরা ওর কথা শুনবে কেন? হাটটা কি ওর বাপের? বাপের না হলেও শ্বশুরের। হাটে যেখানে জেলেরা মাছ নিয়ে বসতো সেই জায়গাটা রায়দের, ওরা সেখানে আসতে বারণ করাই তো এই গন্ডগোল বাঁধলো। এখানে না বসলে অন্য জায়গায় বসবে, হাট জায়গা কি কম আছে নাকি? সেও সম্ভব নয়, অন্য জায়গায় অন্য দোকানিরা তাদের জিনিসপত্র নিয়ে বসে, কেউ তাদের জায়গা ছাড়তে চায় না। বেশ, হাট বন্ধ করে আমাদের শায়েস্তা করা হচ্ছে, তাই না? তবে আমিও কম জানি না, হাটে যাওয়ার রাস্তা তো আমার বাড়ির সামনে দিয়ে, আমিও তবে সে রাস্তা বন্ধ করে দিব। তাই করো, তাই করো, তাহলে ওই রায়দের হাটে যাওয়া বন্ধ হবে, না খেয়ে ও পাড়ার সব কটার উচিত শিক্ষা হবে। তাই হবে, কালই আমি এর বিহিত করছি। এখন তোরা যা, এদিকে বেলা পড়ে এসেছে, আমারও অনেক কাজ পড়ে আছে, সেগুলো করে স্নানাহার করতে হবে। বেশ, তাহলে গেলাম আমি, কোনো দরকার লাগলে খবর দিও। চলো দিদি, আমিও বাড়ি চলে যাব। বৌমা, ও বৌমা, কালকে রাতে কি তোমরা আমার ঘরে এসেছিলে? না তো বাবা, কেন বলুন তো? বলো কি, তুমিও আসোনি, প্রকাশও আসেনি, তাহলে কে এলো? আমি যে সকালবেলায় দেখি ঘরের দরজা খোলা। চোর এসেছিল নাকি? হায় 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 হায়, এ কি বলছো মা? এই চোর এলে যে সর্বনাশ হয়ে যাবে, আমার সব টাকা পয়সা যে বাড়িতে রয়েছে। ও গো, আমার কপাল পুড়েছে গো, আমার সব গহনা নিয়ে গেছে। কি বলছো গিন্নি? তবে কি চোরই এসেছিল রাতে? আমরা যে কিচ্ছুটি টের পাইনি গো। হ্যাঁ বাবা, রাতে বাড়িতে চুরি হয়েছে, কাছারি ঘরেও শীত কেটেছে, ওরা যা টাকা পয়সা ছিল সব নিয়ে গেছে।
হায় 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 বিধাতা, এ কি শুনছি আমি! আমার সব টাকা পয়সা যে ওই কাছারি ঘরেই ছিল। ওগো ওগো এখন কি হবে? আমি কতবার বলেছিলাম টাকাগুলো ব্যাংকে রাখো, ব্যাংকে রাখো। আমার কোনো কথা শুনলে না তখন। এখন দোষ দেওয়ার সময় নয় মা, আমাদের এখন মোড়লের কাছে যেতে হবে, ওনার পরামর্শ নিয়ে দেখি কি হয়। ওনার কাছে গেলে কি আর কিছু হবে? যা হওয়ার তো হয়েই গেছে। আপনার মোড়লের কাছেই যাওয়া উচিত বাবা। উনি খুবই বুদ্ধিমান। ওনার সাহায্য পেলে হয়তো চোরটাকে ধরতে পারবো। বেশ, তবে চলো। তাই চলো, মা, ননি, তোমরাও আসো। কি রে, তোরা তো দেরি হলো কেন? বলেছিলাম না আজ ওই রায়বাড়ির পথ বন্ধ করতে হবে। এখন কখন বাঁশ কাটবি আর কখন বেড়া দিবি বলতো? সে আর করতে হবে না, ওই রায়রা এমনিতেই সোজা হয়ে গেছে। বলছিস কি, এক রাতে সোজা হয়ে গেছে? কিভাবে? হেয়ালি ছেড়ে আসল কথা বল জয়া। কাল রাতে রায়বাড়িতে চুরি হয়েছে গো। চোরেরা ওদের সবকিছু নিয়ে গেছে। তাহলে তো অনেক কিছুই খুইয়েছে। নতুন বউ এসেছে, নিশ্চয়ই অনেক গয়নাগাটিও ছিল। তার বলতে টাকা গহনা সব নিয়েছে। সবকিছু হারিয়ে ওরা এখন পথের ভিখিরি গো। বেশ হয়েছে, ওরা আমাদের শায়েস্তা করতে এসেছিল, এখন নিজেরাই শায়েস্তা হয়ে গেছে। যাক, এতদিনে ওদের উচিত শিক্ষা হয়েছে। যে চুরিটা করেছে ভালোই করেছে, কি বলিস? হ্যাঁ গো, চোরটা ঠিক জায়গাতেই চুরি করেছে। আমাদের মতো গরিবদের ঘরে করলে কিচ্ছু পেত না। করবেও না, চোরও মানুষ চেনে। যাক, এখন তবে আর ওই রায়দের নিয়ে ভাবতে হবে না। ওদের যা অবস্থা হয়েছে, ওরা আর আমাদের পেছনে লাগতে আসবে না। একদম ঠিক বলেছ। এখন এই গাঁয়ের পুরো নিয়ন্ত্রণ তোমার হাতেই। চল তবে একটু দেখে আসি। এই সময় রায়দের বউয়ের মুখটা দেখতে ভারী সুন্দর লাগবে। কিছু কথাও শুনিয়ে আসবো খন। হ্যাঁ গো, তার আগে তোমার গহনাগুলোও পরে নাও, ওগুলো দেখলে আরো জ্বলবে। একদম ঠিক বলেছিস। যা তো জয়া, আমার গহনাগুলো নিয়ে আয় তো আলমারি থেকে। ওগুলো পরে গেলে আরো ভালো হবে। আলমারির চাবি কোথায় সেটা দাও। এই নে, এই নে চাবি। আমার ভাবতেই ভালো লাগছে বৌদি, তোমার গা ভর্তি গহনা থাকবে আর রায় বউয়ের কাছে কিছুই থাকবে না। সে এক কাণ্ড হবে দেখতে। গায়ের সব বৌঝিদের নিয়ে গেলে তো আরো ভালো হতো, ওরাও একটু মজা দেখতো। কিন্তু এখন কি হলো? জয়া এখনো আসছে না কেন? কি হলো ওর? জয়া, ও জয়া, বলি একটা আলমারি খুলতে এতক্ষণ লাগে? আলমারি তো খোলাই ছিল বৌদি, কিন্তু তোমার গহনা গেল কোথায়? গহনা গেল কোথায় মানে? বাক্সে নেই? এই দেখো, সব খালি। কই 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 দেখি। আরে আরে, তাই তো, আমার গহনা গেল কোথায়? আমি যে সেদিনের বনভোজন শেষে এই বাক্সতেই রেখেছিলাম ওগুলো। আমার এতগুলো গহনা গেল কোথায় এক রাতে? ওগো, এখনো বোঝনি? তোমার বাড়িতেও চুরি হয়েছে। কি? আমার বাড়িতে চুরি হয়েছে? হ্যাঁ গো, ওই যে দেখো, ঘরের দেওয়ালে শীত কাটা। চোরটা ওদিক দিয়েই এসেছিল। হায় 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 হায়, এ কি অলক্ষণে কাণ্ড হলো! আমার যে সব শেষ হয়ে গেল জয়া। উনি বাড়ি এলে আমি কি জবাব দিব? গহনা যেমন নিয়েছে, টাকা পয়সা কি আর বাকি রেখেছে নিতে? এখনো কিছু শেষ হয়ে যায়নি বৌদি। ওরা মোড়ল মশাইয়ের বাড়িতে গেছে। তুমিও চলো, মোড়ল মশাই হয়তো কোনো বুদ্ধি দিয়ে সাহায্য করতে পারবে। হ্যাঁ হ্যাঁ, তাই চল। যে করেই হোক আমার গহনা পেতে হবে। মোড়ল মশাই, ও মোড়ল মশাই, আমার সব কিছু শেষ হয়ে গেছে। আপনি দয়া করে সাহায্য করুন, না হলে আমার আর সংসার টিকবে না। কান্নাকাটি বন্ধ করো বৌমা, আমি জানি কি হয়েছে তোমার।
এরই মধ্যে সংবাদ পেয়ে গেছেন? কই, আমরা তো কাউকে কিছু বলিনি। না, সংবাদ পাইনি, কিন্তু অনুমান করে বলছি তোমাদের বাড়িতে কালকে রাতে চুরি হয়েছে। কালকে রাতে গ্রামের বেশ কয়েকটি বাড়িতে চুরি হয়েছে। তারা সবাই আজকে সকালে আমার কাছে নালিশ নিয়ে এসেছে। সেই অনুমানে এই কথা বলছি আর কি। আপনি ঠিকই অনুমান করেছেন মোড়ল মশাই, চোর আমাদের সবকিছু নিয়ে গেছে। এখন দয়া করে আপনি তা উদ্ধার করবার ব্যবস্থা করে দিন। এখন মায়া কান্না কেঁদে কোনো লাভ নেই বৌমা। তোমাদের জন্যই আজকের এই কাণ্ড ঘটেছে, এর জন্য তোমরাই দায়ী। এ কি বলছেন? আমরা দায়ী হব কেন? চোরকে তো আর আমরা বলিনি চুরি করতে। হ্যাঁ বলনি, কিন্তু সুযোগ করে দিয়েছ। তোমরা দুই পরিবারের দুই বউ গাঁটাকে দুই ভাগে ভাগ করে রেখেছ। চোর সেই সুযোগে সবার বাড়িতে চুরি করবার সাহস পেয়েছে। আজকে গ্রামের মানুষের মধ্যে একতা থাকলে তা হতো না। কেউ না কেউ টের পেয়ে তা অন্যদের জানাতো। আপনি ঠিক কথাই বলেছেন মোড়ল সাহেব। আমাদের মধ্যে কোনো ঐক্য ছিল না। কেউ কারোর বিপদে আপদে সাহায্য করতে আসেনি, আর সেজন্য আজ আমাদের এত বড় বিপদ হয়েছে। এখন দয়া করে আপনি সেই বিপদ থেকে আমাদের রক্ষা করুন। ওই চোরের হাত থেকে আমাদের সমস্ত জিনিসপত্র উদ্ধার করে দিন। তোমাদের জিনিসপত্র ফিরে পেতে চাইলে সবাইকে আগে ঐক্যবদ্ধ হতে হবে। তোমরা যদি সবাই মিলে সারা গাঁ পাহারা দাও, তবে চোরকে অবশ্যই ধরতে পারবে। আর চোর ধরলে বাকি ব্যবস্থা আমি করব। আপনি একদম ঠিক কথাই বলেছেন। আজ থেকে আর কোনো ঝগড়া বিবাদ নয়। এখন থেকে আমরা দুই বউ একসাথেই থাকবো। ঠিক বলেছেন দিদি, তাহলে সারা গাঁ আমাদের পাশে থাকবে। এই তো বুঝেছো তোমরা। এখন যাও, সবাই মিলে আজকে রাতে সারা গাঁ পাহারা দাও গিয়ে। আমার মন বলছে চোর অবশ্যই ধরা পড়বে রাত্রে। চলুন সবাই, আমরা সবাই মিলে আমাদের গ্রামকে রক্ষা করি। আজ থেকে এই গ্রাম আমাদের সবার। এখানে আর কোনো ভাগ বাটোয়ারা চলবে না।